হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমি তোমাদের জন্য চাণক্য ব্যাচ ইউটিউব ক্লাস নিয়ে এসেছি। তো তোমরা সবাই জানো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য ব্যাচ ইউটিউব ক্লাসের মধ্যে 7000 এমসিকিউ সিরিজ আমরা স্টার্ট করেছি। যে 7000 এমসিকিউ সিরিজের মধ্যে তোমরা সিডিপি থেকে ক্লাস পেয়ে যাবে, বেঙ্গলি থেকে পেয়ে যাবে, ইংলিশ থেকে পেয়ে যাবে, ইভেন এসএসটি প্রতিটা পার্ট থেকেই কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে। আর এই প্রতিটা ক্লাসের মধ্যে আমরা ডিফারেন্ট 50 এমসিকিউস নিয়ে ডিসকাস করব, যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, এটা আমরা আশা রাখতে পারি। তো আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য চাণক্য ব্যাচ নিয়ে এসেছি, যেটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেখানে তোমরা টেট টু আর্টসের সিলেবাসের প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকেরই তোমরা কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, একদম ডিপলি ডিসকাস করা সেই ক্লাসগুলোতে। আর সেই কনসেপ্ট ক্লাসের পাশাপাশি তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে, যেখানে কনসেপ্ট তো আছেই, তার পাশাপাশি ওয়ান লাইনের কোশ্চেনও রয়েছে। তাছাড়া এমসিকিউ রয়েছে প্র্যাকটিসের জন্য, এবং তোমরা মক টেস্টও পেয়ে যাবে সেই চাণক্য ব্যাচের মধ্যে। আর ইউটিউবের মধ্যে আমরা করাচ্ছি প্র্যাকটিস 7000 এমসিকিউ সিরিজ। তো তোমরা ফুল একটা প্যাকেজ পেয়ে যাচ্ছ এই চাণক্য ব্যাচের মধ্যে। এগুলো তোমরা পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে, আর তোমরা এই প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে এই ইউটিউবের মাধ্যমে। কারণ তোমরা অনেকে এখানে ক্লাস করছো, পিডিএফ থেকে পড়ছো, এমসিকিউ থেকেও পড়ছো, প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, তারপরেও তোমাদের ডিমান্ড যে তোমরা যাতে এখানেও আরও বেশি প্র্যাকটিস করতে পারো, তার জন্যই কিন্তু তোমাদের জন্য এই 7000 এমসিকিউ সিরিজটা শুরু করা। তো যেটা আশা করি তোমাদের সবার জন্যই খুবই কাজে আসবে। সো আজকের ক্লাসে আমি সিডিপি 50 এমসিকিউ সিরিজ আমি নিয়ে এসেছি। আর এটা হলো প্র্যাকটিস সেট 6। তার আগে সিডিপি থেকে আরও 5টা সেট আমি করিয়েছি, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে। আর আজকে হলো প্র্যাকটিস সেট 6। এরকম করে প্রতিটা সাবজেক্ট থেকেই তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি, বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি। সো আজকে ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হলো 1 নম্বর, শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে কার্যবাদের প্রবক্তা কে? শিক্ষা মনোবিদ্যা অর্থাৎ এডুকেশন সাইকোলজির ক্ষেত্রে কার্যবাদের প্রবক্তা কে? সো কারেক্ট আনসারটা কি হবে? রুশো, পিয়াজে, বাইগটস্কি, জন ডিউ। তো কারেক্ট আনসারটা কি হবে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর কমেন্টের মাধ্যমে এটাও জানাবে যে তোমরা 50-র মধ্যে কতটা আনসার করতে পেরেছো, কতটুকু স্কোর করতে পেরেছো, সেটা তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা এটাও বলেছিলে যে একটা কোশ্চেন পড়ার পর একটু টাইম দেওয়ার জন্য, তো তোমাদেরকে আমি টাইমটা দিচ্ছি, তোমরা বলো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে। শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে কার্যবাদের প্রবক্তা কে? সো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার ডি, জন ডি হলো শিক্ষা মনোবিদ্যার ক্ষেত্রে কার্যবাদের প্রবক্তা। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, ভারতের কোথায় সর্বপ্রথম শিক্ষা মনোবিদ্যার সূচনা হয়? ভারতের কোথায় যে সর্বপ্রথম সবচেয়ে প্রথম শিক্ষা মনোবিদ্যা এডুকেশনাল সাইকোলজির সূচনা হয়েছিল? কোথায়? দিল্লি বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কোনোটি নয়। সো এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে? সো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশন নাম্বার সি। কি হবে? অপশন নাম্বার সি, কলকাতার বিশ্ববিদ্যালয়। ভারতের মধ্যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম শিক্ষা মনোবিদ্যার সূচনা হয়েছিল। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 3 নাম্বার, কে বুদ্ধির দিক থেকে ব্যক্তিতে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেছেন? যে কে বুদ্ধির দিক থেকে, কিসের দিক থেকে, ভালোভাবে কোশ্চেনটা পড়ে কিন্তু আনসার করবে। বুদ্ধির দিক থেকে যে কোন ব্যক্তি, কে যে ব্যক্তিতে ধরো বিভিন্ন ব্যক্তি রয়েছে, বিভিন্ন ব্যক্তির মধ্যে পার্থক্য করে দেয়, কীভাবে আমরা পার্থক্য করবো? বুদ্ধির বেসিসে। আর এই থিঙ্কিংটা এটা কার ছিল? মানে বুদ্ধির বেসিসে যে কী করা হবে, ব্যক্তির মধ্যে পার্থক্যটা নির্ণয় করা হবে, কোন ব্যক্তি কীরকম, তার মধ্যে কোন পার্থক্য রয়েছে, যে দুইটা ব্যক্তি রয়েছে, দুই ব্যক্তির মধ্যে কী পার্থক্য রয়েছে, সেটা কিভাবে নির্ণয় করবে? সেটা বুদ্ধির মাধ্যমে নির্ণয় করবে। আর এটা কার মতে? এটা হবে কারেক্ট আনসার কি হবে? অ্যালফ্রেড বিনে। অপশন নম্বরে অ্যালফ্রেড বিনের মতে বুদ্ধির দিক থেকেই ব্যক্তিতে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেছেন। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 4 নাম্বার, কে স্মৃতিশক্তি এবং ইন্দ্রিয় বোধের প্রখরতার ভিত্তিতে ব্যক্তিতে পার্থক্য নিরূপণের চেষ্টা করেছেন? তো এখন এখানে কি বললো? স্মৃতিশক্তি এবং ইন্দ্রিয় বোধের প্রখরতার ভিত্তিতে। তো প্রথমত স্মৃতিশক্তি কি মানে? এই যে স্মৃতি মানে কি? মেমোরি পাওয়ার এবং মানে মনে রাখা যে শক্তিটা এইটা, এবং ইন্দ্রিয় বোধ মানে আমাদের যে সেন্স অর্গান রয়েছে সেগুলি কি মানে সেগুলি বোধের মাধ্যমে যে ব্যক্তির মধ্যে পার্থক্য করা যায়। যে ধরো কিছু ব্যক্তি রয়েছে, ঠিক আছে, ধরো এখানে
5টা ব্যক্তি রয়েছে। এখন এই 5টা ব্যক্তির মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে, তাদের মধ্যে কী ডিফারেন্স রয়েছে, কী পার্থক্য রয়েছে, সেটা মানে আইডেন্টিফাই করার জন্য কিভাবে করবে, স্মৃতিশক্তির বেসিসে এবং ইন্দ্রিয় বোধের প্রকৃতি মানে এটার বেসিসে করবে। আর এটা কার মতে হবে, আগেরটা কি ছিল, আগেটা ছিল বুদ্ধির অ্যাকর্ডিং, মানে বুদ্ধির বেসিসে ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করবে, সেটা ছিল অ্যালফ্রেড বিনে। কিন্তু যখন বলা হবে স্মৃতিশক্তি এবং ইন্দ্রিয় বোধের প্রকৃতির ভিত্তিতে, তখন কি হবে, তখন হবে অপশন নাম্বার এ, ক্যাটেল। ওকে, সো এই হলো ক্যাটেল। সো তোমরা ভালোভাবে কোশ্চেন দেখে আনসার করবে। যখন বলা হবে বুদ্ধির ভিত্তিতে ব্যক্তির মধ্যে পার্থক্য কে নির্ণয় করেছেন, সেটা হবে অ্যালফ্রেড বিনে। কিন্তু যখন স্মৃতিশক্তি এবং ইন্দ্রিয় বোধের প্রকৃতির ভিত্তিতে হবে, মানে ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় চেষ্টা করেছেন, সেটা কি হবে, সেটা হবে ক্যাটেল। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার এবং খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। নেক্সট রয়েছে 5 নম্বরে, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে অনবরত মিথ্যা কথা বলে। শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি নিম্নোক্ত সংশোধনমূলক পদক্ষেপগুলির মধ্যে কোনটি গ্রহণ করবেন। তো এখন কি বলা হয়েছে দেখো, যে একটা ক্লাসের মধ্যে বিভিন্ন শিক্ষার্থী থাকে, স্টুডেন্ট থাকবে। এখন সেই সব স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট কি সব সময় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা তো একদমই ভালো না, এটা একটা বদ অভ্যাস, তো এটা করা ভালো না। এখন একজন শিক্ষার্থী যদি অনবরত কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে থাকে, তাহলে একজন শিক্ষক হিসাবে তুমি এই সিচুয়েশানে কী করবে, বা আমরা ওই সিচুয়েশানে কী করব। কী রয়েছে অপশান দেখিনি। তাকে মিথ্যা কথা না বলতে উপদেশ দেবেন, মানে তাকে বলবো যে তুমি মিথ্যা কথা বলবে না, আমরা বলবো তারা মেনে নেবে, এটা কি হবে, এটা কিন্তু হবে না। বা তারা অনবরত মিথ্যা কথা বলার কারণ অনুসন্ধান করবেন, বা তার কেন মিথ্যা কথা বলছে, এত কন্টিনিউয়াসলি কেন মিথ্যা কথাটা বলছে, তার কারণটা কি, তার কারণটা অনুসন্ধান করবেন, সেটা হবে। নাকি মিথ্যা কথা বলার জন্য তাকে শাস্তি দেবেন, যে সে মিথ্যা কথা বলেছে তার জন্য আমি তাকে শাস্তি দিলাম, আমরা অ্যাজ এ টিচার আমরা কী করলাম, পানিশমেন্ট দিলাম, তাহলে কি হবে, তাহলেও কিন্তু হবে না। সব কিছুর জন্য পানিশমেন্ট দিলেই হবে না। স্পেশালি যারা বাচ্চারা রয়েছে বা টিনেজে ফেজে যারা রয়েছে, তাদের যদি আমরা কিছু কলেজে শাস্তি দিয়ে দিই, তাহলে কিন্তু তার এটা ভালো হবে না, তার এটা উল্টা হবে। তাদেরকে যদি আমরা বলে থাকি যে তাদের ভালোর জন্য বললাম এটা করবি না, ওইটা করবি না, তারা কিন্তু তার উল্টাটা করবে, বা তাকে পানিশমেন্ট দিলে তারা উল্টা বুঝবে, তো সেটা কিন্তু হবে না, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাহলে শাস্তি আমরা দিতে পারবো না। আমরা কি করব, আমরা অ্যাজ এ টিচার তার অনবরত মিথ্যা কথা বলার কারণটা অনুসন্ধান করব। কী করবো, তার কেন মিথ্যা কথা বলছে, তার কারণটা কি, তার কারণটাকে ফাইন্ড আউট করতে লাগবে। কারণ কোনো একটা কারণ মানে অ্যাকচুয়াল প্রবলেমটা কি, প্রবলেমটা আমরা বার করতে পারলেই তো তার সলিউশন বার করতে পারবে। আগে তো প্রবলেমটা বার করতে লাগবে, আইডেন্টিফাই করতে লাগবে। সো ক্লাসের মধ্যে একজন শিক্ষার্থী যদি অনবরত মিথ্যা কথা বলে, আমরা শিক্ষক শিক্ষিকা হিসাবে আমরা কি করতে পারি, আমরা সে কেন মিথ্যা কথা বলছে, তার মিথ্যা কথা বলার কারণটা কি, অ্যাকচুয়াল কারণটা কি, সেই কারণটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এখানে কি হবে, অপশান নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 6 নাম্বার, নিচের কে পার্থক্যমূলক মনোবিদ্যার সমর্থক। এখানের মধ্যে কে পার্থক্যমূলক মনোবিদ্যার সমর্থক। তো কারেক্ট আনসার কি হবে, কি রয়েছে দেখো, ভুন্ট অ্যান্ড ক্যাটেল, জাস্ট অ্যান্ড ক্রেপলিন, তারপর রয়েছে এবিংস। তো এখানে কি হবে, এখানে হবে অপশান নাম্বার ডি, এদের সবাই মানে এরা সবাই কি, এরা সবাই হলো পার্থক্যমূলক মনোবিদ্যার সমর্থক। যে পার্থক্য মনোবিদ্যার সমর্থক হলেন এরা সবাই। তো এই নামগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। নেক্সট রয়েছে 7 নাম্বার, বংশগতি প্রাথমিক উপাদান কি দ্বারা নিয়ন্ত্রিত হয়। বংশগতির যে প্রাথমিক উপাদানটা, সেটা কোন জিনিসটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি রয়েছে অপশানে, জিন, রক্ত, চিন্তন, এগুলি কোনোটি নয়। সো এখানে কি হবে দেখো, এই যে জিন দ্বারা কিন্তু আমরা কি করতে পারি, বংশগত একটা প্রাথমিক উপাদান কিন্তু আমরা বলতে পারি। রক্ত হবে না, এরকম না যে একটা ফ্যামিলি বা একই বংশের মধ্যে সবার রক্তের গ্রুপ সেম থাকবে, এরকম তো হয় না, তাহলে এটা প্রাথমিক উপাদান হবে না। চিন্তনও হবে না, চিন্তন কেন হবে না, এখন থিঙ্কিংয়ের বেসিস থেকে আমরা বুঝতে পারবো যে এটা এই বংশের মানুষ, এটা ওই বংশের মানুষ, আমরা কি থিঙ্কিং দেখে বুঝতে পারবো, চিন্তন দেখে পারবো না, তো এটাও হবে না। তো এখানে অ্যাকচুয়ালটা হবে কোনটা, এখানে হবে অপশান নাম্বার এ, জিন হলো বংশগতির প্রাথমিক উপাদান। এই বংশগতির প্রাথমিক উপাদান হলো জিন, যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কাছে এই ক্লাসগুলি ভালো লাগছে। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ক্লাসগুলি তোমাদের কাছে ভালো লাগছে কিনা। এনিওয়ে নেক্সট রয়েছে 8 নাম্বার, রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন। যে রুশোর একটা বই আছে, সেই বইটার নাম কি, ওই বইটার মধ্যে তিনি কি করেছেন, প্রকৃতি কেন্দ্রিক মানে নেচারকে কেন্দ্র করে, প্রকৃতিকে কেন্দ্র করে তার শিক্ষা, তার এডুকেশন কি হবে, শিক্ষা কি হবে, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। আর সেই বইটার নাম কি, সেটা এখানে জিজ্ঞেস করেছেন। তো অপশন কি
রয়েছে নেচার অ্যান্ড এডুকেশন, এমিলি, এডুকেশন অ্যান্ড সায়েন্স কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে এমিলি। এই যে এমিলি বইটা কি লিখেছেন? রুশো লিখেছেন। এটার মধ্যে কি ব্যাপার নিয়ে লিখেছেন? এটার মধ্যে প্রকৃতিকে কেন্দ্র করে মানে নেচারকে কেন্দ্রে রেখে সেন্টারে রেখে শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাটা সেটার কথা বলেছেন রুশো এমিলি বইতে। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 9 নম্বর, শিশু সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো যে শিশু সামগ্রিক বিকাশ প্রক্রিয়া, সামগ্রিক বিকাশ হলে কি অলরাউন্ড ডেভেলপমেন্ট, সেটা কোনটা হবে? মনস্তাত্ত্বিক হলে কি ব্রেনের সাথে রিলেটেড যে থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এগুলি হবে, শুধু এগুলির দিক থেকে নাকি শারীরবৃত্তীয় দিক থেকে না মনোদৈহিকের দিক থেকে? তো কারেক্ট আনসারটা কি হবে এখানে? এখানে কারেক্ট আনসারটা হবে মনোদৈহিক। কি হবে? মনোদৈহিক মানে ফিজিক্যালের দিক থেকে হবে, সাইকোলজির দিক থেকে হবে, মানে ব্রেনের দিক থেকে হবে, সব দিক থেকে ওভারঅল একটা ডেভেলপমেন্ট হবে। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 10 নাম্বার, পৃথিবীতে যত মানুষ আছে মনোবিজ্ঞানের অনুশীলনের পদ্ধতিও তত রকম, মানে পৃথিবীতে যত মানুষ আছে, যত ধরনের মানুষ আছে মনোবিজ্ঞানের অনুশীলনের পদ্ধতিও তত রকমই হবে। মানে যতজন মানুষ আছে ততজনের অ্যাকর্ডিংলি কী করা হবে, মনোবিদ যারা রয়েছে তারা অনুশীলন যে পদ্ধতিটা তত ডিফারেন্স হবে। এই যে কথাটা, এই কথাটা কে বলেছেন? এই কথাটা কে বলেছেন? অ্যালপোর্ট, জোনাস, স্কিনার কোনোটি নয়। সো কারেক্ট আনসার কি হবে এখানে? যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো অপশন নাম্বার এ, আলপোর্ট। এই কথাটা কে বলেছেন? আলপোর্ট বলেছেন। 11 নাম্বার, শবনম কুন্তলা চেয়ে তাড়াতাড়ি যে কোনো বিষয় শিখতে পারে, এটি নিচে কোন নীতিকে প্রতিফলিত করে? যে শবনম হলো একজনের নাম, কুন্তলা হলো একজনের নাম। এখন শবনম কি করতে পারে? কুন্তলা চেয়ে তাড়াতাড়ি কোনো একটা বিষয় শিখতে পারে। এই যে এই জিনিসটা, এটা কোন নীতিটাকে প্রতিফলিত করে? ব্যক্তি বৈষম্য, অংশ থেকে সমগ্র, অন্তর্দৃষ্টি কোনোটি নয়। কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে ব্যক্তি বৈষম্য। কি হবে? ব্যক্তি বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যে প্রতিটা মানুষই, প্রতিটা শিশু, প্রতিটা ব্যক্তির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, বৈষম্য রয়েছে, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। প্রতিটা মানুষই তো অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সও থাকবে, হোক সে একই ফ্যামিলি থেকে বিলং করুক, সে টুইনই হোক না কেন, প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে। এখন শবনম হলো একটা পার্সন, কুন্তলা হলো একজন পার্সন। শবনম কুন্তলা যে তাড়াতাড়ি কোনো বিষয় শিখতে পারে, তো তার মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, তার জন্য সে কী করতে পেরেছে? সে তাড়াতাড়ি শিখতে পেরেছে। অথবা কি শবনমের কুন্তলা যে আইকিউটা বেশি আর কুন্তলা আইকিউটা কম, তার জন্য কি তাড়াতাড়ি কোনো বিষয় শিখতে পেরেছে শবনম। তো এখানে কি ডিফারেন্স দেখা গেছে, পার্থক্য দেখা গেছে, ওইটাকে বলা হয় কি ব্যক্তিগত বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। 12 নম্বরে রয়েছে ব্যক্তি বৈষম্যের বিষয়ে জ্ঞান শিক্ষকের জন্য প্রয়োজনীয় কারণ। এতে করে তিনি যে ব্যক্তি বৈষম্যের মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মধ্যে কি একজন শিক্ষকের ব্যক্তিগত বৈষম্যের যে বিষয়টা রয়েছে সেটার জ্ঞান থাকতে লাগবে, সেটা নলেজ থাকতে লাগবে। তার কারণটা কি? তাতে করে তিনি কী করতে পারবেন? এখন অ্যাজ এ টিচার যদি আমরা জানি মানে ব্যক্তিগত বৈষম্য করতে পারি, তাহলে আমরা কী করতে পারবো? মানে প্রথমত আমাদের শিক্ষক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের ক্লাসের মধ্যে যত স্টুডেন্ট থাকবে সবাইকে যাতে আমরা জানতে পারি, সবাইকে বুঝতে পারি, মানে আমাদের যাতে তাদের সাইকোলজি, স্টুডেন্টের সাইকোলজি জানতে পারি। স্টুডেন্টের সাইকোলজি জানতে গেলে আমাদেরকে সাইকোলজি নিজেদের পড়াশোনা করতে লাগবে, সাইকোলজি বুঝতে লাগবে, তবে তো স্টুডেন্টদেরকে জানতে লাগবে। আর সাইকোলজি বুঝলে সাইকোলজির একটা পার্ট হলো ব্যক্তি বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যে প্রতিটা ব্যক্তি আলাদা। এখন যখন আমরা প্রতিটা ব্যক্তি আলাদা এই জিনিসটা আমরা জানতে পারবো, প্রতিটা স্টুডেন্টই আলাদা, তাহলে স্টুডেন্টের অ্যাকর্ডিং স্টুডেন্টের কী চাহিদা রয়েছে, তাদের কি নিড রয়েছে বা কীভাবে পড়ালে ওই স্টুডেন্টের ভালো হবে, সেই দিক থেকে আমরা চিন্তা করে কিন্তু আমরা পড়াতে পারবো, তাহলে স্টুডেন্টেরই ভালো হবে। তার জন্য একজন শিক্ষকের এই যে ব্যক্তিগত বৈষম্যের বিষয়ে এই বিষয়ে জ্ঞানটা নলেজটা থাকা খুবই দরকার। তাতে আমরা টিচাররা কী করতে পারবো? দেখো, অগ্রসর শিক্ষার্থীদের প্রতি মনোনিবেশ করবেন, নাকি অপশন বি বিদ্যালয় থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থী বহিষ্কারের জন্য ব্যবস্থা নেবেন, প্রতিটি শিক্ষার্থী ব্যক্তিগত চাহিদা অনুধাবন করে শিক্ষা প্রদানে সচেষ্ট হবেন, এগুলি কোনোটিই নয়। এতক্ষণে আশা করি তোমরা আনসারটা অলরেডি দিয়ে দিয়েছো। এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, কারণ আমরা অ্যাজ এ টিচার যদি ব্যক্তিগত বৈষম্য যে বিষয়টা রয়েছে সেটা আমরা জানি, সেই বিষয়ে আমাদের নলেজ থাকে, তাহলে আমরা কি করতে পারবো? যে প্রতিটা শিক্ষার্থী, যে ক্লাসে প্রতিটা স্টুডেন্টের তাদের কি চাহিদা রয়েছে, তাদের কি ব্যক্তিগত চাহিদা রয়েছে, তাদের কি নিড, কীভাবে পড়ালে তাদের ভালো হবে, সেই জিনিসটা আমরা বুঝতে পেরে তার অ্যাকর্ডিং তাদেরকে আমরা পড়াতে পারবো, শিক্ষাটা প্রদান করতে পারবো। তো শিক্ষা প্রদান করতে সচেষ্ট হবে কিন্তু যদি আমরা ব্যক্তিগত চাহিদাটা আমরা জানতে পারি, সেটার জন্যই কিন্তু এই ব্যক্তিগত বৈষম্য বিষয়টা জানাটা অত্যন্ত প্রয়োজন। সো অপশন নাম্বার সি হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার, খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি তোমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো।
13 নাম্বার সেফালোকয়েডাল প্রিন্সিপাল অনুযায়ী নিচের কিভাবে শিশু বৃদ্ধি ঘটে। এখন সেফালোকয়েডাল প্রিন্সিপালটা কি? আমরা যখন তোমরা যে সিলেবাসে রয়েছে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু এই পার্টটা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো সেফালোকয়েডাল প্রিন্সিপালটা কি? সেফালোকয়েডাল প্রিন্সিপাল হলো যে একটা ব্যক্তি, ধরো এটা একটা ব্যক্তি, ওকে, এটা একটা ব্যক্তি কি হবে, প্রথমে ব্রেনের দিক থেকে কি হবে, তার বিকাশটা হবে, তারপর আস্তে আস্তে তার পুরো বডিতে হবে, মানে কি উপর থেকে নিচের দিকে আসবে। প্রথমে হবে কি ব্রেনের মধ্যে, তারপর পরে অন্যান্য যে বডি পার্টস রয়েছে সেগুলি বিকাশ হবে। এটা হলো সেফালোকয়েডাল প্রিন্সিপালের অনুযায়ী। তাহলে এটা কনসেপ্টটা তো বুঝতে পেরেছো। এখন বলো তোমরা এখান থেকে কোনটা কারেক্ট আনসার হবে। অপশানগুলো আমি পড়ছি। প্রথমে মস্তিষ্ক এবং পরে নিম্নের অঙ্গ প্রত্যঙ্গ, তারপর বৃদ্ধি প্রতিক্রিয়া দেহের কেন্দ্রীয় অংশ থেকে শুরু হয়। অপশান সি বৃদ্ধির প্রক্রিয়া দেহের নিম্ন অংশ থেকে শুরু হয়, এগুলি কোনোটি নয়। তো সেফালোকয়েডাল আমি বলেছি কি, মানে প্রথমে কি ব্রেনের দিক থেকে হয়, মানে মাথার দিক থেকে হয়, মস্তিষ্ক হয়, তারপরে যে বডি অন্যান্য পার্টস রয়েছে সেখান দিকে যায়, মানে উপর দিকে নিচের দিকে। তাহলে কি হবে এখানে? অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ। সেফালোকয়েডাল প্রিন্সিপাল হলো প্রথমে মস্তিষ্কে যে বিকাশ হয়, তারপরে যে পরে বডি অন্যান্য পার্টস রয়েছে সেই পার্টসগুলি বিকাশ হয়ে থাকে। নেক্সট রয়েছে 14 নাম্বার প্রক্সিমা-ডিস্টাল প্রিন্সিপাল। আর এটা কি হবে? প্রক্সিমা-ডিস্টাল প্রিন্সিপালটা হলো এটার ক্ষেত্রে যখন একটা ব্যক্তি কি হবে, বডি যে সেন্টার পার্ট রয়েছে, মিডলে পার্ট রয়েছে, ওকে, বডি যে মিডলে পার্ট রয়েছে, মিডলে পার্টটা আগে কি হয়, এটা বিকাশ হয়, তারপরে দেহের অন্যান্য পার্টের দিকে যায়, ওকে, তো মানে মিডল থেকে যায়। তো এখানে কি কি রয়েছে অপশন দেখে নাও। প্রথমে মস্তিষ্ক, পরে নিম্নের অঙ্গ প্রত্যঙ্গ। বৃদ্ধি প্রক্রিয়া দেহের কেন্দ্রীয় অংশ থেকে শুরু হয়, বৃদ্ধির প্রক্রিয়া দেহের নিম্ন অংশ থেকে শুরু হয়। তো কারেক্ট আনসারটা কি হবে? তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার বি। বৃদ্ধির প্রক্রিয়া দেহের যে কেন্দ্রীয় অংশ, মানে দেহের মাঝখান থেকে শুরু হয়। কোথা থেকে শুরু হয়? দেহের মাঝখান থেকে শুরু হয়। সো অপশন নাম্বার বি। ওকে, সেফালোকয়েডাল হলে প্রথমে মস্তিষ্ক, তারপরে যে বডি অন্যান্য পার্টস রয়েছে সেখানে যাবে, মানে উপর থেকে নিচে। আর যদি প্রক্সিমা ডিস্টাল বলা হয় তাহলে বডির যে কেন্দ্রীয় অংশ মিডল পার্ট রয়েছে সেখানে হবে, তারপর অন্যান্য পার্টের দিকে যাবে। সো অপশন নাম্বার বি হবে এই কোশ্চেনে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 15 নাম্বার কার্যকরী শিক্ষণের জন্য আপনি একজন শিক্ষক হিসাবে নিচের কোনটি গ্রহণীয় বলে মনে করবেন। যে কার্যকরী শিক্ষণের জন্য যাতে শিক্ষণটা যাতে কার্যকারী হয়, স্টুডেন্টের যাতে শিক্ষণটা লার্নিংটা তার যাতে কাজে আসে, এরকম একজন কার্যকরী শিক্ষণের জন্য আপনি একজন শিক্ষক হিসাবে এই যে নিচে কোনটা গ্রহণ বলে মনে করবেন। কি কি রয়েছে অপশন দেখো। শ্রেণীকক্ষের কার্যকলাপের ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করা, ব্যক্তি বৈষম্যের নীতি অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন, শিক্ষার্থী চাহিদা ভিত্তিক শিক্ষণ কৌশল অনুসরণ। তো কারেক্ট আনসার কি হবে? যে একজন কার্যকরী শিক্ষণের জন্য একজন শিক্ষক হিসেবে আমরা কি করতে পারি? প্রথমত ক্লাসের যে কাজকর্ম রয়েছে সেই কাজের ভিত্তিতে শিক্ষার্থীদের আমরা কি করতে পারি? বিভিন্ন দলে বিভিন্ন গ্রুপে আমরা বিভক্ত করতে পারি। সো এ ইজ দ্য কারেক্ট। তারপর ব্যক্তি বৈষম্যের নীতি অনুযায়ী পাঠ্যক্রম নির্বাচন, মানে ব্যক্তি বৈষম্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের প্রিন্সিপালের অ্যাকর্ডিং আমরা পাঠ্যক্রম নির্বাচন করতে পারি, স্টুডেন্টের অ্যাকর্ডিং আমরা পাঠ্যক্রমটা করতে পারি, যে কীভাবে করলে ভালো হয়, কীভাবে পড়ালে ভালো হবে, কী কী সিলেবাসে থাকলে ভালো হবে। ওভারঅল জিনিসটা আমরা কিসের ভিত্তিতে করতে পারি? ব্যক্তি বৈষম্যের ভিত্তিতে। তো এটাও কিন্তু কারেক্ট। শিক্ষার্থীর চাহিদা ভিত্তিক শিক্ষণ কৌশল অনুসরণ, মানে শিক্ষার্থীর কি চাহিদা রয়েছে তাদের চাহিদার ভিত্তিতেই যে টিচিং লার্নিং প্রসেসটা রয়েছে সেটা আমরা অনুসরণ করতে পারি। তো এই সবগুলি হবে কারেক্ট আনসার। একজন শিক্ষক হিসাবে এই সবগুলি আমরা গ্রহণ করতে পারি। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, এইগুলির সবগুলি। নেক্সট রয়েছে 16 নাম্বার ব্যক্তিতে পার্থক্য অনুশীলনের জন্য মনোবিদ্যায় কি শাখা গড়ে উঠেছে। যে ব্যক্তিতে পার্থক্য রয়েছে সেটা অনুশীলন করার জন্য মনোবিদ্যার যে কোন শাখাটা গড়ে উঠেছে, তো সেটা কি হবে? সেটা হবে পার্থক্য অনুশীলনকারী বিদ্যা, অর্থাৎ অপশন নাম্বার বি, পার্থক্য অনুশীলনকারী বিদ্যা। নেক্সট 17 বোর্ডের উপর লেখা এবং আঁকার ক্ষমতা একজন শিক্ষকের জন্য প্রয়োজনীয়, যা নিম্নলিখিত একটি দক্ষতার সঙ্গে জড়িত। যে এগুলি কি? এগুলি হলো কিছু দক্ষতা, আবেগগত দক্ষতা, মনোদৈহিক দক্ষতা, জ্ঞানমূলক দক্ষতা, কোনোটিই নয়। এখন একজন শিক্ষক কি করবে? বোর্ডের উপর কিছু লিখবেন, বোর্ড ওয়ার্ক করবেন, কিছু লিখবেন বা কিছু ড্রয়িং করবেন। এই যে লিখবেন, ড্রয়িং করবেন, তার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কি, মানে কোন দক্ষতার সাথে জড়িত? আবেগ দিয়ে কি আমরা কিছু লিখতে পারবো, কিছু আমরা আঁকতে পারবো? নিশ্চয়ই হবে না, তাহলে এটাও হবে না। জ্ঞানমূলক
গঠনমূলক দক্ষতা, হ্যাঁ জ্ঞান তো থাকতে লাগে, কিন্তু তার থেকেও বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনোদৈহিক। মানে আমরা যখন কোনো কিছু ধরো বোর্ডের মধ্যে লিখবো বা বোর্ডের মধ্যে কিছু ড্রয়িং করবো, প্রথমত আমাদের হাত কাজে আসবে, তো এখানে ফিজিক্যাল ডেভেলপমেন্টে আসছে, তার সাথে সাথে কিন্তু মনোদৈহিক হবে, কারণ আমরা কোনো কিছু লেখার জন্য, কোনো কিছু আঁকার জন্য আমরা কিন্তু ব্রেনে খাটাতে লাগবে, ব্রেনে কাজ করতে লাগবে, থিঙ্কিং করতে লাগবে আমাদের, তার জন্য এটা হবে মনোদৈহিক দক্ষতা। কি দক্ষতা? মনোদৈহিক দক্ষতা। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 18 নাম্বার, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রস্তাবিত করে? যে শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশের ক্ষেত্রে, মানে স্টুডেন্টের যে বিকাশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সর্বাধিক সবচেয়ে বেশি কোন জিনিসটা প্রস্তাবিত করে? শিক্ষকের বয়স, শিক্ষকের লিঙ্গ, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। সো কারেক্ট অ্যান্সারটা হবে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। শিক্ষার্থীর সঙ্গে মানে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর কীরকম সম্পর্ক রয়েছে সেই জিনিসটা সবচেয়ে বেশি প্রস্তাবিত করে। সো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 19 নাম্বার, ব্যক্তির শিক্ষার্থীরা পরস্পর থেকে পৃথক হয়। যে ব্যক্তির যে শিক্ষার্থীরা পরস্পর থেকে পৃথক হয় কিসের অনুপাতে অনুযায়ী? বিকাশের হার বা অনুপাতে, বিকাশের ক্রমানুযায়ী, বৃদ্ধি ও বিকাশের নীতি অনুযায়ী, এগুলি সবকটি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে বিকাশের হার বা অনুপাতে। সো অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 20 নাম্বারে, নিচের কে বিকাশের সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন? যে নিচের এখান থেকে কে বিকাশের যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন? সো কারেক্ট আনসারটা কি হবে? এখানে দেখো, এখানে কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, ইউরি ব্রেনার। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 21 নাম্বার, দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি। যে দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি কি? ল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশন অনুযায়ী কিভাবে বিকাশটা ঘটে? যে ল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশনের ক্ষেত্রে এটা কি অনুযায়ী, কিসের অনুযায়ী বিকাশটা ঘটে? কি কি রয়েছে? ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশে, মানে উপর থেকে ক্রমশ নিচের দিকে, নাকি নিম্নাংশ থেকে ক্রমশ ঊর্ধ্বাংশে, না মধ্যাংশ থেকে ক্রমশ ঊর্ধ্বাংশে, নাকি এগুলি কোনোটিই নয়? সো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নের দিকে, মানে উপর থেকে ক্রমশ নিচের দিকে, উপর দিকে ক্রমশ নিচের দিকে বিকাশটা ঘটতে থাকে। তো এটা হলো দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম একটা নীতি, আর সেই নীতিটা হলো ল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশন। ল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশনটা হলো যে প্রথমে উপর দিকে হয়, তারপর ক্রমশ এটা নিচের দিকে নামতে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 22 নাম্বার। তবে এই কোশ্চেনটা করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। তোমরা অনেকেই বলেছি এই যে পিডিএফগুলো কোথায় পাবে, এই যে কোশ্চেনগুলো আমরা করাচ্ছি এগুলি কোথায় পাবে? দেখো, প্রথমত আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, টেট 1-এরও আছে, টেট 2-রও আছে। টেট 2-র ক্ষেত্রে আর্টস সায়েন্স দুটো রয়েছে, বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। বেঙ্গলি ককবরক দুটোই অ্যাভেলেবেল, যা যেটা প্রয়োজন তোমরা সেটাই নিতে পারো। তবে যারা যারা আমাদের থেকে এই নোটসটা নেবে বা তোমরা নিয়েছো, তোমাদের জন্য থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট। মক টেস্টের রুটিন তোমরা গতকালই পেয়ে গেছো, সেই রুটিনের অ্যাকর্ডিং কিন্তু তোমাদের জন্য এই মক টেস্টটা প্রোভাইড করা হবে। টোটাল তোমরা 50টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে। ওকে, রুটিন পেয়ে গেছো, রুটিনের অ্যাকর্ডিং তোমাদের মক টেস্টটা হবে, আর এই মক টেস্টটা 20 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ পরশুদিন থেকে কিন্তু মক টেস্টটা স্টার্ট হয়ে যাবে। রুটিনের অ্যাকর্ডিং মক টেস্টটা তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে নোটসটা রয়েছে, তোমাদের অনেকেরই ডাউট থাকে বা অনেকেই তোমরা ফোন করে জিজ্ঞেস করো নোটসটা কোন সিস্টেমে রয়েছে। আমাদের যে নোটসটা প্রথমত প্রতিটা সাবজেক্টেরই, প্রতিটা টপিক রয়েছে, চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে অ্যাকর্ডিং প্রথমে রয়েছে কনসেপ্টটা ডিপলি ডিসকাস করা রয়েছে। তারপর কনসেপ্টের শেষে যখন একটা টপিকের কনসেপ্টটা শেষ হয়, তখন চ্যাপ্টারে অ্যাকর্ডিং সেখানে কোশ্চেন আনসার রয়েছে। ওকে, তো কোশ্চেন আনসার রয়েছে বা এমসিকিউসও রয়েছে। তো আমাদের এটা চ্যাপ্টারে প্রথমে ডিপলি ডিসকাস করে তারপর রয়েছে কোশ্চেন আনসার অর এমসিকিউস, এবং নোটস নিলে তাদের সাথে থাকছে স্পেশাল অনলাইন মক টেস্ট। এখন অনেকের যে বলতে পারো যে আমাদের এখান হার্ড কপি নোটসটা প্রয়োজন, তখন নিতে পারো। যদি মনে করো তোমাদের সফট কপি মানে পিডিএফ নোটস প্রয়োজন, সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সেটা তোমরা কোথায় পাবে? সেটা পাবে আমাদের অ্যাপ রয়েছে দ্য সাকসেস মাস্টার অ্যাপ। দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে দেখবে সেখানে কিন্তু প্রতিটা যে চাণক্য ব্যাচ রয়েছে, প্রতিটা নোটসের পিডিএফ রয়েছে, সেখান থেকে তোমরা এগুলো নিতে পারো। সেই পিডিএফের মাধ্যমে তোমরা নোটস পেয়ে যাবে, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুটোই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পড়তে পারবে। তো তোমাদের হার্ড কপি প্রয়োজন হলে সেটা নিতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে, আর সফট কপি প্রয়োজন হলে সেটা তোমরা পড়তে পারো দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে, সেখানে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে তোমরা এটা নিতে পারো। আর তাছাড়া তোমাদের যদি চাণক্য ব্যাচে প্রয়োজন হয়, সেটাও তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। সেই চাণক্য ব্যাচের মধ্যে কী কী
পাচ্ছ, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস তোমরা পাচ্ছ, তাছাড়া পিডিএফ নোটস পাচ্ছ, যেখানে কনসেপ্ট তো আছেই, কনসেপ্টের পাশাপাশি ওয়ান লাইনের কোশ্চেনও রয়েছে, তাছাড়া এমসিকিউ প্র্যাকটিস রয়েছে। এই যে 7000 এমসিকিউ সিরিজগুলো আমরা করাচ্ছি, এগুলি কিন্তু তোমরা চাণক্য ব্যাচেই পেয়ে যাবে। চাণক্য ব্যাচের মধ্যে প্রতিটা কোশ্চেনই কিন্তু রয়েছে, এমসিকিউ ফরম্যাটে আছে, কনসেপ্টের ওয়ান লাইনের সাথে সাথে এমসিকিউ ফরম্যাটও রয়েছে, তাছাড়া মক টেস্টও রয়েছে। তো তোমরা চাণক্য ব্যাচ নিতে চাইলে সেটাও নিতে পারো, সেটাও পেয়ে যাবে অ্যাপের মাধ্যমে। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন আবার ক্লাসে ফিরে আসি। সো 22 নম্বরটা দেখো, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনে সমস্যার কারণ হলো যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, ওকে, তো এর ভাষাগত দক্ষতা অর্জনে কিছু সমস্যা ফেস করে। সেই সমস্যা হওয়ার কারণটা কি? সেই সমস্যা হওয়ার কারণগুলি হলো ভাষার গঠন কাঠামো ও প্রকৃতি অনুধাবনের সমস্যা, শিক্ষার্থী প্রজ্ঞামূলক বিকাশে মাতৃভাষার গুরুত্ব অনুধাবনে শিক্ষকের অনীহা, লিঙ্গ, ধর্ম ও জাতিগত কারণে পক্ষপাতমূলক আচরণ, এই সবগুলি কিন্তু সমস্যা। তার জন্য কি হবে? অপশন নাম্বার ডি, এগুলি সবগুলি। 23, নিচের কোনটির কারণে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য থাকতে পারে? যে শিক্ষার্থীর মধ্যে বৈষম্যকে আমরা বলতে পারি ডিফারেন্স, পার্থক্য থাকতে পারে। তার কারণগুলি কি? ভাষা, লিঙ্গ, ধর্ম, এগুলি সবগুলি। দেখো, ভাষার দিক থেকে ডিফারেন্স থাকতে পারে। একটা ক্লাসের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু এখানে মানুষ থাকে, বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে, এখন তাদের সবাইকে নিয়েই তো একটা ক্লাসরুম হয়। এখানে ভাষার দিক থেকে ডিফারেন্স হতে পারে। ধরো আমাদের সেন্টারেই যদি আমি বলি, আমাদের একটা ব্যাচের মধ্যে এখানে দেখবে অনেকের ভাষা বাংলা, অনেকের ভাষা ককবরক, অনেকের হয়তো অন্যান্য ভাষাও হতে পারে। তো এখানে কি ভাষার দিক থেকে ডিফারেন্স রয়েছে, লিঙ্গর দিক থেকে ডিফারেন্স রয়েছে, ধর্মের দিক থেকে কিন্তু ডিফারেন্স রয়েছে। তো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বিভিন্ন কারণে থাকতে পারে, তার মধ্যে ভাষা আসতে পারে, লিঙ্গ আসতে পারে, ধর্মও হতে পারে। তার জন্য কি হবে? এগুলি সবগুলি। অপশন নাম্বার ডি। 24, শিশুর জন্মের কিছুদিন পর বা প্রাথমিক পর্যায়ে শিশুর ওজন, যে শিশুর জন্মের কিছুদিন পর বা যে প্রাথমিক পর্যায়টা রয়েছে, এই পর্যায়ে শিশুর ওজনটা কি হয়? শিশুর ওজনটা কি কমতে থাকে, বাড়তে থাকে, নাকি সেমই থাকে, নাকি এগুলি কোনোটিই নয়? তো এখানে হবে কমতে থাকে। কি হবে? কমতে থাকে। অপশন নাম্বার এ। যে শিশু জন্মের কিছুদিন পর বা যে প্রাথমিক পর্যায় রয়েছে, সেই সময়টার মধ্যে শিশুর ওজনটা কিছু কমতে থাকে। 25, শিশুদের মধ্যে আনুমানিক কোন সময়ে জেন্ডার স্টেবিলিটি ধারণা গড়ে ওঠে? যে জেন্ডার স্টেবিলিটি যে ধারণাটা, এই ধারণাটা শিশুদের মধ্যে মানে প্রায় কোন সময়ের মধ্যে এটা গড়ে ওঠে? তো এটা হবে প্রায় 3 থেকে 5 বছর। দেখো, মনে রাখবে, যদি বলা হয় যে জেন্ডার লেভেলিং, তখন হবে প্রায় 2 বছরের আগেই এটা হয়ে যায়, এই ধারণাটা চলে আসে। জেন্ডার স্টেবিলিটি হলে এটা 3 থেকে 5 বছরের মধ্যে হয়। আর যদি 5 থেকে 7 বছরের মধ্যে কি হয়, সেটা হয় জেন্ডার কনসিস্টেন্সি। ওকে, তো এই টার্মগুলি ভালোভাবে মনে রাখবে। তো জেন্ডার স্টেবিলিটি যে ধারণাটা, এই ধারণাটা চলে আসে 3 থেকে 5 বছরের মধ্যেই চলে আসে। সো অপশন নাম্বার বি। 26, প্রজ্ঞামূলক বিকাশ বলতে কি বোঝায়? প্রজ্ঞামূলক বিকাশ কি? মানে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, বেসিক্যালি ব্রেনের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? ব্রেনের সাথে রিলেটেড। এখন ব্রেন দিয়ে যেটা আমরা চিন্তা ভাবনা করি যে এখানে ব্রেনের কাজে আসে, সেগুলো হবে। এখন কি অপশন রয়েছে দেখো। সমস্যা সমাধানের স্তরে পরিবর্তন, আমরা যখন কোনো একটা সমস্যা সমাধান করব, প্রবলেম সলভিং করবো, একটা ধর প্রবলেম রয়েছে, প্রবলেমটা সলভ করবে। ধরো তোমাদের সামনে প্রবলেম রয়েছে, আমাদের এখন সামনে টেট এক্সাম, যেহেতু টেট এক্সাম রয়েছে, আমাদের হাতে সময়টা কম, তো এই সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে লাগবে। তো এটা কিন্তু অনেকে ধরো অনেক আগে থেকে পড়োনি, জাস্ট শুরু করেছো, তোমাদের জন্য কিন্তু একটা প্রবলেম, কিভাবে করবে? এই যে একটা প্রবলেমটা তোমরা সলভ তো করতে লাগবে, সিলেবাস তো কমপ্লিট করতে লাগবে, আমাদের তো টেটটা পাস করতে লাগবে, কিভাবে করব? সেটা করতে গেলে কিন্তু আগে ব্রেন দিয়ে ভাবতে লাগবে। তো প্রবলেমটা যে সলভ করছো, সেটা কি করছো? ব্রেন দিয়ে সলভ করছো। তো এটা কি? এটা একটা প্রজ্ঞামূলক বিকাশের আন্ডারে পড়ে, তাহলে এ নাম্বারটা হবে। তাছাড়া কি রয়েছে? স্মৃতি ও ভাষার ক্ষেত্রে পরিবর্তন, যে স্মৃতি, যে একটা মেমোরি, ধরো কোনো কিছু মনে করছো, ধরো তোমরা টেট এক্সামে বসে আছো, এক্সামে বসে একটা কোশ্চেন এসেছে, কোশ্চেনটা তোমরা আনসারটা মনে করছো, যে এটা আনসারটা কি হবে, এটা হবে না ওইটা হবে, মনে করছো। স্মৃতি কি দিয়ে মনে করছো? হাত দিয়ে? এটা কি হবে? নিশ্চয়ই না। কি দিয়ে? ব্রেন দিয়ে। তো এখানেও ব্রেনের কাজ আসছে। সেম ভাষার ক্ষেত্রেও কিন্তু কি হয়, এটা প্রজ্ঞামূলক বিকাশের আন্ডারেই পড়ে। তাছাড়া যুক্তি ও চিন্তন, যে কোনো কিছু যুক্তি বা যে থিঙ্কিং, চিন্তন রয়েছে, আমরা কোনো কিছু এখন চিন্তা করব, এখন চিন্তা যে করব, কী দিয়ে চিন্তা করব? হাত দিয়ে, পা দিয়ে? নিশ্চয়ই না। কী দিয়ে? ব্রেন দিয়ে। তো এটা হলো প্রজ্ঞামূলক বিকাশে বোঝায়। তাহলে কি হবে? অপশান নাম্বার ডি, এগুলি সবকটি হবে প্রজ্ঞামূলক বিকাশ। 27, নিচের কোনটি ব্যক্তি বৈষম্যের কারণ হতে পারে? এখান থেকে কোনটা ব্যক্তি বৈষম্যের কারণ হতে পারে, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কারণটা কি হতে পারে?
বংশগতি হতে পারে, পরিবেশও হতে পারে, অর্থাৎ এখানে কি হবে বংশগতি ও পরিবেশ উভয়। কিভাবে দেখো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রতিটা ব্যক্তি কিন্তু তার ব্যক্তির মধ্যে কি ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে, বৈষম্য রয়েছে, ব্যক্তির মধ্যে বৈষম্য রয়েছে। তো এটা এখন বংশগতির কারণে হতে পারে, পরিবেশের কারণেও কিন্তু হতে পারে। সবাই মানে সেম পরিবেশে থাকলেও তার মধ্যে ডিফারেন্স দেখা যাবে, বা ধরো সব পরিবেশ সেম না, পরিবেশও আলাদা রয়েছে, যেরকম পরিবেশে আছে তার মধ্যেও তার যে পার্থক্যটা লক্ষ্য করা যাবে, যে কেউ ধরো এখন গ্রামে পরিবেশে রয়েছে, কেউ শহরে পরিবেশে রয়েছে, তার ব্যবহারের মধ্যে পার্থক্য থাকবে, তার চলাফেরার মধ্যে পার্থক্য থাকবে। বা বংশগতির দিক থেকেও কিন্তু সেম, যে একই বংশের ব্যক্তিদের সবাই একরকম হবে এরকম নাও হতে পারে, ডিফারেন্ট বংশের যেরকম ডিফারেন্ট পার্থক্য হতে পারে, সেম বংশের ক্ষেত্রেও তার মধ্যে ডিফারেন্ট বৈষম্য থাকতেই পারে। তো একটা ব্যক্তির বৈষম্যের দিক থেকে বংশগতির প্রভাব রয়েছে, পরিবেশের প্রভাব রয়েছে, তার জন্য কি হবে অপশন নাম্বার সি। 28 নম্বরে রয়েছে, একজন শিক্ষক হিসাবে আপনি যেটা করার চেষ্টা করবেন, যে একজন শিক্ষক হিসাবে এখান থেকে আপনি কোনটা করার চেষ্টা করবেন, ব্যক্তি বৈষম্য দূর করা, ব্যক্তির মধ্যে যে বৈষম্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে সেটা কি দূর করার চেষ্টা করবেন? একদমই না। ব্যক্তি বৈষম্যকে অস্বীকার করা, যে ব্যক্তির মধ্যে বৈষম্য রয়েছে, প্রতিটা ব্যক্তির মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটা আমরা অস্বীকার করি, সেটা মানবই না, না কোনো ব্যক্তির মধ্যে কোনো ডিফারেন্স নেই, সবাই সেম, এরকম কি হবে? এরকমও হবে না। শিক্ষার্থীর শিক্ষণজনিত সমস্যার কারণ উপলব্ধি ও সহযোগিতা, নাকি সকল শিক্ষার্থীদের মধ্যে সমতা আনয়ন করা, যেটা কি হবে এখানে হবে যে সকল শিক্ষার্থীদের মধ্যে সমতা আনয়ন করা, যে সকল শিক্ষার্থী এখন তারা ব্যক্তিগত বৈষম্য থাকতেই পারে, ব্যক্তিগত বৈষম্য থাকতে পারে কি অবশ্যই থাকবে। এখন যে ভাষার দিক থেকে ডিফারেন্স হতে পারে, লিঙ্গ দিক থেকে ডিফারেন্স হতে পারে, বা অন্যান্য ডিফারেন্স হতেই পারে। এই ডিফারেন্স থাকা সত্ত্বেও যে প্রতিটা শিক্ষার্থীর মধ্যে কী করতে হবে, প্রতিটা শিক্ষার্থী শিক্ষকের কাছে সমান থাকবে, সবাইকে একটা সমান মানে আয়নে করার চেষ্টা করতে হবে, সবাইকে যাতে একসাথে এনে একটা ভালো কিছু করা যায়, শিখন হয়, যে লার্নিং হয়, সেটা কিন্তু করতে লাগবে। তো একজন শিক্ষক হিসেবে আমরা কী করব, সকল শিক্ষার্থীদের মধ্যে সমতা আনয়ন করার চেষ্টা করব। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। 29 প্রাক্ষবিক বা সামাজিক বিকাশ বলতে কি বোঝায়? প্রাক্ষবিক বা সামাজিক বিকাশ কি হবে? ব্যক্তি অনুভূতি পরিবর্তন, ব্যক্তির ব্যক্তিত্ব ও আত্মধারণার পরিবর্তন, সমাজতত্ত্ব, ব্যক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন। তাহলে কি হবে? এগুলি সবকটি। অপশন নাম্বার ডি। 30 নম্বরে রয়েছে শিশুর দৈহিক বিকাশ সম্পর্কে নিচের কোনটি সঠিক? শিশুর দৈহিক বিকাশ সম্পর্কে এখান থেকে কোনটা সঠিক? কি রয়েছে? দৈহিক বিকাশের সঙ্গে যে বুদ্ধি সম্পর্ক আছে এখানে হবে বৃদ্ধি, ওকে বৃদ্ধি হবে। দৈহিক বিকাশের সঙ্গে বৃদ্ধি সম্পর্ক আছে, কারেক্ট। দৈহিক বিকাশের সঙ্গে শিশুর মধ্যে নানা চাহিদা সৃষ্টি হতে পারে, যে দৈহিক বিকাশের সঙ্গে শিশুর মধ্যে নানা চাহিদাও সৃষ্টি হতে পারে, তো এটাও কারেক্ট হবে। দৈহিক বিকাশের ক্ষেত্রে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী গুরুত্বপূর্ণ, তো এটাও কারেক্ট। তার মানে কি হবে? এগুলি সবকটি হবে সঠিক। অপশন নাম্বার ডি। দৈহিক বিকাশ সম্পর্কে এই 3টা স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। 31 জেন্ডার স্টেরিওটাইপ বজায় রাখতে যারা অধিকতর সক্রিয় তারা হলেন, যে জেন্ডার স্টেরিওটাইপ রয়েছে, জেন্ডার স্টেরিওটাইপের কনসেপ্ট ক্লাসে তোমরা দেখেছো, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই যে জেন্ডার স্টেরিওটাইপ রয়েছে এই জিনিসটা বজায় রাখে, তার মধ্যে মানে বেশি সক্রিয় কারা, অধিকতর সক্রিয় অ্যাক্টিভ কারা, ছেলেরা, মেয়েরা, বয়স্করা, না কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে ছেলেরা। অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 32 নম্বর, ব্যক্তি বৈষম্য হতে পারে, ব্যক্তি বৈষম্য হতে পারে কিসের ক্ষেত্রে? অর্জিত, বংশগত অর্জিত উভয়, এগুলি কোনোটিই নয়। তো কারেক্ট আনসারটা কি হবে? ব্যক্তির মধ্যে বৈষম্য দেখা যায় প্রথমত বংশগত দিক থেকেও দেখা যায়, আর পরিবেশ থেকে তো অর্জিত করা হয়। তার জন্য কেউ শুধু অর্জিত বা শুধু বংশগত কিন্তু হবে না, এখানে কি হবে? বংশগত অর্জিত উভয় হবে। একটা ব্যক্তির মধ্যে বৈষম্য পার্থক্য লক্ষ্য করা যায়, বংশগতির কারণে হয়, মানে বংশগত কারণে হয়, প্লাস পরিবেশ থেকে যে কিছু অর্জিত করা হয় সেই কারণে হয়ে থাকে। তার জন্য হবে অপশন নাম্বার সি। 33 নিচের কোনটি শিশুর উচ্চতা বিকাশের ক্ষেত্রে সহায়ক? এইখান থেকে কোনটা শিশুর যে উচ্চতা রয়েছে সেইটা বিকাশের ক্ষেত্রে সহায়ক? তো শিশুর যে উচ্চতাটা রয়েছে, উচ্চতা কি? উচ্চতা কিন্তু আমরা মেজার করতে পারি, এটা বৃদ্ধির একটা পার্ট, কিন্তু বৃদ্ধিটা কি? বৃদ্ধি তো বিকাশেরই একটা পার্ট, যেটা হলো বৃদ্ধি, যেটা আমরা মেজার করতে পারি, ঠিক আছে? বৃদ্ধি বা একটা কি রয়েছে, পরিণমন রয়েছে, যে ম্যাচুরেশন, আর এই বৃদ্ধি আর পরিণমন যেটা সবটা কিন্তু বিকাশেরই কিন্তু একটা পার্ট। তো শিশুর উচ্চতা যে বিকাশ হচ্ছে সেই ক্ষেত্রে কোন জিনিসটা হেল্প করে? উন্নত ধরনের খাদ্য, হ্যাঁ এটা অবশ্যই হেল্প করে। তারপর রয়েছে কি বুদ্ধি, তারপর রয়েছে কি আর্থসামাজিক অবস্থা, অর্থাৎ এগুলি সবগুলি হবে সঠিক। অপশন নাম্বার ডি। 34 নাম্বার, শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশ বলতে বোঝায়, শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝায়? কারেক্ট আনসারটা কি হবে? এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধরনের শারীরিক পরিবর্তন,
যে আভ্যন্তরীণ, ভিতরে এবং বাহ্যিক উভয় ধরনের শারীরিক পরিবর্তনকেই বোঝায় যে একটা শিশুর দৈহিক বৃদ্ধি ও বিকাশ। অপশন নাম্বার সি। 35, শিশুদের মধ্যে আনুমানিক কোন সময়ে জেন্ডার কনসিস্টেন্সি এই ধারণাটা গড়ে ওঠে? এটা একটু আগেই জাস্ট বলেছিলাম। জেন্ডার যে কনসিস্টেন্সি সেটা হয় 5 থেকে 7 বছরের মধ্যে। তো অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। যদি বলা হয় জেন্ডার লেভেলিং, কি বলা হয় জেন্ডার লেভেলিং, তখন হবে 2 বছরের আগে। যদি বলা হয় জেন্ডার স্টেবিলিটি, তখন হবে 3 থেকে 5 বছরের মধ্যে। আর জেন্ডার কনসিস্টেন্সি হলে তখন হয়ে যাবে 5 থেকে 7 বছরের মধ্যে। নেক্সট 36, পুরুষ বা মহিলা সম্পর্কে ধারণা এবং লিঙ্গ ভূমিকা বা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা হলো, সেটা কোনটা? সেটা কি হবে? এখানে কি বলা হয়েছে দেখো, পুরুষ ও মহিলা সম্পর্কে যে ধারণা বা যে লিঙ্গ ভূমিকা বা বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা, সেটা হলো লিঙ্গ বা জেন্ডারের যে পরিচয়। কি হবে? লিঙ্গ বা জেন্ডারের যে পরিচয়, অর্থাৎ অপশন নাম্বার এ। 37, নারী ও পুরুষের উচ্চতা ও ওজন কোন সময় সবচেয়ে বেশি হয়? যে নারী পুরুষের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি উচ্চতাটা বাড়ে বা ওজনটা বাড়ে, সেটা কোন সময় হয়? বয়ঃসন্ধিকালে পূর্বে, নাকি বয়ঃসন্ধিকালের শুরুতে, না বয়ঃসন্ধিকালের শেষে, না কোনোটিই নয়? প্রথমত বয়ঃসন্ধিকালে তো হয়, এটা আমরা জানি, কিন্তু বয়ঃসন্ধিকালে মানে একদম শুরু হওয়ার আগের মোমেন্টে হয়, নাকি শুরুতে হয়, নাকি বয়ঃসন্ধিকালের শেষে হয়? তো এটা হবে বয়ঃসন্ধিকালের শেষে। ওকে, অপশন নাম্বার সি। বয়ঃসন্ধিকালে প্রায় শেষের সময় দেখবে ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে কী হয়, তারা হঠাৎ করে অনেক সময় দেখবে তারা যখন 6-7 ছিল, একটু বেটে ছিল বা এত একটা বেশি হাইটটা বাড়েনি বা ওজনের দিক থেকে এত একটা বেশি হয়নি, কিন্তু হঠাৎ করে দেখবে অনেকের ক্ষেত্রে কী হয়, অনেকে হঠাৎ করে লম্বা হয়ে গেল, অনেক ছেলেদের হঠাৎ করে যে দাড়ি চলে আসলো, অনেকে একটু হঠাৎ করে মোটা হয়ে গেল বা গলার সুরটা চেঞ্জ হয়ে গেল। তো এটা দেখা যায় কিন্তু বয়ঃসন্ধিকালের শেষের দিকে। সো অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার, অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট রয়েছে 38, টারম্যানের মতে কত বছর পরে বুদ্ধির বিকাশ হয় না? যে টারম্যান কি বলেছেন? টারম্যান বলেছেন যে একটা শিশুর 16 বছরের পর আর কোনো যে বুদ্ধির বিকাশটা আর হয় না। এটা কে বলেছেন? টারম্যান বলেছেন। তো কত বছর? 16 বছর। অপশন নাম্বার সি। ওকে, টারম্যানের মতে 16 বছরের পরে বুদ্ধির আর কোনো বিকাশ হয় না। নেক্সট 39 নাম্বার, ব্যাক্সেলারের মতে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের বিকাশ কত বছর পর্যন্ত হয়ে থাকে? যে ব্যাক্সেলার বলেছিলেন যে উন্নত বুদ্ধিসম্পন্ন যে শিশু রয়েছে তাদের যে বিকাশটা সেটা শুধুমাত্র 20 বছর পর্যন্ত হয়ে থাকে, তারপর আর হয় না। তো এখানে হবে অপশন নাম্বার ডি। এটা কার মতে? এটা ব্যাক্সেলারের মতে। এখন কোশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে। ধরো বলল যে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের যে বিকাশটা 20 বছর পর্যন্ত হয়ে থাকে, এই যে স্টেটমেন্ট এটা কে দিয়েছেন? এটা হলো ব্যাক্সেলার দিয়েছেন। ওকে, তো বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট 40 নাম্বার, শিশুরা সাধারণত নিচে কোন উপায়ে সমস্যার সমাধান করে থাকে? যে শিশুরা কি, শিশুদের ধরো কোনো একটা সমস্যা রয়েছে, তারা কি করবে? সমস্যাটা সমাধান করবেন। সেটা কিসের সাহায্যে করবেন? অন্তর্দৃষ্টির সাহায্যে, প্রচেষ্টা ও ভুলের কৌশলের সাহায্যে, অনুবর্তনের সাহায্যের ভিত্তিতে, এগুলি কোনোটিই নয়। তো শিশুরা সাধারণত কোনো একটা সমস্যাটা সমাধান করবেন প্রচেষ্টা ও ভুলের কৌশলের সাহায্যে, মানে কোনো একটা কাজ করবে, সেটা ভুল হবে, আবার ট্রাই করবে, তো এরকম ভুল করবে, ট্রাই করবে, এরকম করতে করতে তার সমস্যাটা সমাধান করবেন শিশুরা। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট 41 নাম্বার, কৈশোর সময় থেকে শিশুরা সাধারণত নিচের কোন উপায় সমাধান করে? যে কৈশোর সময় থেকে মানে যে টিনেজের যে সময়টা রয়েছে, এই সময় শিশুরা সাধারণত কোন উপায়ে সমস্যাটা সমাধান করে? অন্তর্দৃষ্টির সাহায্যে, প্রচেষ্টা ও ভুলের কৌশলের সাহায্যে, অনুবর্তনের সাহায্যে, নিচে কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে অন্তর্দৃষ্টির সাহায্যে। ওকে, আগেরটা আর এই কোশ্চেনের মধ্যে কিন্তু কনফিউজড হবে না। কেন? আগেরটা বলা হয়েছে শিশুরা সাধারণত মানে কোন উপায়ে, তখন হবে প্রচেষ্টা ও ভুল কৌশলের সাহায্যে, কিন্তু যখন কৈশোরকাল মেনশন করে দেবে তখন কিন্তু হবে অন্তর্দৃষ্টির সাহায্যে। নেক্সট 42, লিঙ্গগত পরিচয় অর্থাৎ জেন্ডার আইডেন্টিটি। জেন্ডার আইডেন্টিটি এটা কি? এটা হলো শিশুদের স্বধারণার উৎস এবং শিশুদের আত্মশ্রদ্ধার উৎস, অর্থাৎ অপশন নাম্বার সি, এ ও বি উভয়ই। 43, নিচের কোনটি লিঙ্গগত বিকাশের ধারণাকে প্রভাবিত করে? যে এখান থেকে কোনটা লিঙ্গগত বিকাশের ধারণাকে প্রভাবিত করে? জৈবিক উপাদান, সামাজিক উপাদান, জ্ঞানমূলক উপাদান, এগুলির সবকটি। সো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হবে এগুলির সবকটি। অপশন নাম্বার ডি, এগুলির সবকটি। যে জৈবিক উপাদান বা সামাজিক যে উপাদান রয়েছে বা জ্ঞানমূলক উপাদান রয়েছে, এই সবকটা উপাদানই লিঙ্গগত বিকাশের ধারণাকে প্রভাবিত করে থাকে। 44, নিচের কোনটি শিশু প্রাথমিক বস্তুধর্মী জ্ঞান আরোহণের প্রক্রিয়া? এখান থেকে কোনটা শিশু যে প্রাথমিক বস্তুধর্মী জ্ঞান রয়েছে সেটা আরোহণের প্রক্রিয়া? তো কারেক্ট আনসার হবে সংবেদন ও প্রত্যক্ষণ। কি হবে? সংবেদন ও প্রত্যক্ষণ। অপশন নাম্বার এ।
নেক্সট 45 নম্বরে রয়েছে নিচের কোনটি শিশু প্রজ্ঞামূলক বিকাশের অন্তর্ভুক্ত। প্রজ্ঞামূলক বিকাশটা কি? কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ব্রেনের সাথে রিলেটেড। তো কি কি রয়েছে? সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের ক্ষমতার বিকাশ, বুদ্ধি ও ভাষার বিকাশ, স্মৃতিশক্তি, কল্পনা ও ধারণার বিকাশ, এগুলি সবকটি। দেখো, প্রজ্ঞামূলক বিকাশ হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা ব্রেনের সাথে রিলেটেড। আর ব্রেনের সাথে যেহেতু রিলেটেড, তাহলে কি হবে? দেখো, প্রথমত সিদ্ধান্ত গ্রহণ। আমরা যখন কোনো একটা ডিসিশন নেব, ডিসিশনটা কিভাবে নেব? ব্রেনের সাহায্যে নেব। সমস্যা সমাধান করবো, একটা প্রবলেম সলভ করবো, একটা প্রবলেম রয়েছে, প্রবলেমটা সলভ করবো। কিসের মাধ্যমে করবো? ব্রেনের মাধ্যমে কিন্তু করবো। বুদ্ধি ও ভাষার বিকাশ, যে বুদ্ধিটা বিকাশ হবে বা ভাষার বিকাশ হবে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। আমরা ভাষা বিকাশটা কিভাবে হয়? আমরা যত বেশি লিসেনিং করবো, স্পিকিং করবো, রিডিং করবো, রাইটিং করবো, এইভাবে করে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। এখন ধরো এই যে আমি রিডিংগুলো পড়ছি, এখানে টেক্সটগুলো আছে, এগুলো দেখে আমি রিডিং পড়ছি। রিডিং যে পড়ছি, পরে কিন্তু আমি কি করছি? যে আমি আবার স্পিক করছি। তো এখানে কি হচ্ছে? রিডিং স্পিকিং দুইটা একসাথে কিন্তু এখানে হচ্ছে। তো এটা কি? এটা কি আমি যখন রিডিংটা পড়ছি তার মিনিংটা বুঝতে পারছি, সেটা আবার তোমাদের কাছে এক্সপ্লেন করছি। এটা যে করছি, প্রথমে আমার ব্রেনের মধ্যে কিন্তু জিনিসটা কি কাজ হচ্ছে, বা তোমরা এখন শুনছো, লিসেন করছো। যখন লিসেন করছো, তোমরা যে জিনিসটা বুঝতে পারছো, শুনছো, শুনে জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে পারছো, বুঝতে পারছো, মিনিংটা বুঝতে পারছো। কিভাবে? ব্রেনের সাহায্যেই তো। ব্রেন না থাকলে কি বুঝতে পারতাম? নিশ্চয়ই না। ব্রেনের সাহায্যে বুঝতে পারছো, বা হয়তোবা তোমরা এটা নোট ডাউন করে রাখছো, বা তোমরা লিখে রাখছো। যখন লিখছো, সেটাও কিন্তু ব্রেনে কাজ করছে। তো ভাষা বিকাশের ক্ষেত্রেও কিন্তু কি ব্রেন কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো এখানে আসবে প্রজ্ঞামূলক বিকাশ। তাছাড়া স্মৃতিশক্তি মানে মেমোরি যে পাওয়ারটা, এখন ধরো পরীক্ষাতে গেছো, বা ধরো এখানে তোমরা টেস্ট দিচ্ছ, মক টেস্ট এখানে প্র্যাকটিস করছো, চাণক্য ব্যাচে ক্লাসগুলি করেছো, আর এখানে তোমরা প্র্যাকটিস করছো। যখন কোশ্চেনটা পড়ছো, অপশনগুলি পড়ছো, পরে কিন্তু তোমরা মনে করছো যে এটা আনসারটা কী হবে, এখানে কোন জায়গাটা হবে, কোন জিনিসটা হবে। তো এই যে স্মৃতিশক্তিটা কীভাবে ভাবছো? তোমরা ব্রেনের সাহায্যে। তারপর কল্পনা করছো, বা কোনো একটা ধারণার বিকাশ, এটা কীভাবে হচ্ছে? ব্রেনের সাহায্যে। তো এই সবগুলি হলো প্রজ্ঞামূলক বিকাশেরই পার্ট। তার জন্য কি হবে? তো তার জন্য হবে অপশন নাম্বার ডি, এগুলি সবকটি। ওকে, নেক্সট 46 নাম্বার, মানসিক বুদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রিত হয়। মানসিক যে বুদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? পরিবেশ ও বংশগতির দ্বারা, শিখন ও পরিণমনের দ্বারা। অপশন নাম্বার সি, এ ও বি উভয়, নাকি এগুলি কোনোটিই নয়? মানসিক যে বুদ্ধি ও বিকাশটা নিয়ন্ত্রিত হয়, প্রথমত পরিবেশ ও বংশগতির দ্বারা হয়, তারপর শিখন ও পরিণমনের দ্বারা হয়। অর্থাৎ অপশন নাম্বার সি, এ ও বি উভয় হবে। অপশন নাম্বার সি। 47 নাম্বার, জেন্ডার স্কিমা থিওরি। জেন্ডার স্কিমার যে থিওরিটা, সেটা আচরণকে নির্ধারণ করে। জেন্ডার স্কিমা থিওরি যে আচরণটা, সেটা কে নির্ধারণ করে, বা এটা কয় ধরনের হয়ে থাকে? সেটা হবে 2 ধরনের হয়ে থাকে। জেন্ডার স্কিমা থিওরিটা 2 ধরনের হয়ে থাকে। 48, ছেলে ও মেয়ে এবং পুরুষ ও মহিলার জৈবিক পার্থক্যকে কি বলা হয়? জৈবিক পার্থক্য, মনে রাখবে এখানে কিন্তু জৈবিক পার্থক্য বলা হয়েছে। জৈবিক পার্থক্য হলে সেটা হবে সেক্স। কি হবে? সেক্স। অপশন নাম্বার বি। নেক্সট 49, নারী ও পুরুষের মধ্যে সামাজিক ও মনোবৈজ্ঞানিক ধারণা, প্রসূত চিন্তাভাবনা হলো। জেন্ডার, সেক্স, জাতিগোষ্ঠী, এগুলি সবকটি। তো এখানে বলা হচ্ছে সামাজিক ও মনোবিজ্ঞান। যদি জৈবিক বলা হতো, জৈবিক পার্থক্য বলা হতো, সেটা সেক্স। কিন্তু যখন সামাজিক বা মনোবৈজ্ঞানিক ধারণা বলা হবে, সেটা হয়ে যাবে জেন্ডার। জেন্ডার হবে অপশন নাম্বার এ, জেন্ডার। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন 50 নাম্বার, শিশুদের মধ্যে আনুমানিক কোন সময়ে জেন্ডার লেভেলিংয়ের ধারণা গড়ে ওঠে? জেন্ডার লেভেলিং আজকে কিন্তু আমি বলেছি, একটু আগেই বলেছিলাম। জেন্ডার লেভেলিংটা হয়ে থাকে 2 বছরের পূর্বে। যে 2 বছরের পূর্বে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, প্রায় 2 বছরের পূর্বে। সো অপশন নাম্বার এ হবে এই কোশ্চেনের কারেক্ট আনসার। ওকে, সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের কাছে এই ক্লাসটা ভালো লেগেছে। এই ছিল আজকে ক্লাসের ইম্পর্টেন্ট 50 MCQs। এরকম করে তোমাদের জন্য আরও আমরা MCQ প্র্যাকটিস নিয়ে আসবো। সেটার জন্য চোখ রাখো তোমরা দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এই 50-র মধ্যে তোমরা কতটুকু স্কোর করতে পেরেছো, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমাদের কোনো ডিমান্ড থাকলে, তোমাদের নিড থাকলে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের নিড অনুসারে, তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকটাই প্রেশিয়াস। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার থেকে নিউ আপডেটেড ভার্সন নোটস প্রয়োজন হয়, টেট 1 হোক কিংবা টেট 2, তাহলে তোমরা সেটা নিতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার এসে দেখতে পারো, দেখে তোমরা যাচাই করতে পারো। যাচাই করে যদি ভালো লাগে, অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তবেই তোমরা নোটসগুলো নিতে পারো। নোটসগুলোতে কীরকম রয়েছে? প্রথমত চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট রয়েছে, তারপর প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সার আর MCQs রয়েছে। এবং যারা নোটস নিয়েছো বা নোটস নেবে, তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট থাকবে। তোমরা টোটাল 50
50টা মক টেস্ট তোমরা পেয়ে যাবে, সেটা অনলাইন কন্ডাক্ট করা হবে। নোটস নিলে নোটের সাথেই তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে। আর যারা তোমরা অনেকেই দেখেছো গ্রুপে অ্যাড করা হয়েছে, তোমাদের কিন্তু অনেকেই গ্রুপে অ্যাড করতে আমরা পাইনি। কেন পাইনি? অনেকেই হয়তোবা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছো, অনেকেই হয়তোবা তোমরা ওই নাম্বারটার ইউজই করছো না, বা অনেকেই হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু ইনভাইটও পাঠানো হয়েছে। তো যারা তোমরা দ্য সাকসেস মাস্টার থেকে নোটস নিয়েছো, তোমাদের কাছে দ্য সাকসেস মাস্টারের রিসিপ্টটা রয়েছে। যদি গ্রুপে অ্যাড না হয়ে থাকো, সেই রিসিপ্টের ফটোটা আমাদেরকে এই নম্বরে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, রিসিপ্টটা সেন্ড করলে তারপর গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর যাদেরকে সম্ভব হয়েছে আমরা অ্যাড করে দিয়েছি, আর যাদেরকে অ্যাড করা যায়নি তোমরা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে তোমাদের সাকসেস মাস্টারের রিসিপ্টটা সেন্ড করে দেবে, সেই রিসিপ্ট দেখে গ্রুপে অ্যাড করা হবে, সেখানে তোমরা মক টেস্টগুলো পেয়ে যাবে। ওকে, আর তোমাদের কারো যদি অনলাইন কোর্সের প্রয়োজন হয়, সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। অনলাইন কোর্সের মধ্যে তোমরা কী পাবে? প্রথমত চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, যেখানে ডিপলি ডিসকাস করা রয়েছে কনসেপ্টের পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন রয়েছে, পিডিএফ নোটস রয়েছে এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্য রয়েছে। এই যে 7000 এমসিকিউ সিরিজগুলো আমরা করাচ্ছি, এগুলি তো আছে, এগুলি ছাড়াও কিন্তু আরও এমসিকিউ প্র্যাকটিসও রয়েছে, সেগুলিও তোমরা এই কোর্সের আন্ডারেই পেয়ে যাবে। তাছাড়া মক টেস্টও পেয়ে যাবে, ফুল লেন্থের 5টা মক টেস্টও তোমরা এই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। তো যারা এই কোর্সটাই চাণক্য ব্যাচটা নিতে চাও, তোমরা কিভাবে নেবে? প্রথমত দ্য সাকসেস মাস্টার অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেখানে তোমাদের ফোন নাম্বার, তোমাদের নিজেদের নাম দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর সেখানে দেখবে চাণক্য ব্যাচ রয়েছে বা অন্যান্য কোর্সও রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন সেই কোর্সটা তোমরা সেখান থেকে পারচেজ করতে পারো। আর বাকি ডিটেলসগুলো তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো। আর এই যে চাণক্য ব্যাচটা রয়েছে, টেট টু ফুল কোর্সটা, ক্লাস, প্র্যাকটিস সেট, মক টেস্ট, পিডিএফ নোট সম্পূর্ণটা পেয়ে যাবে অনলি 999 তোমরা অনলাইন কোর্সটা পেয়ে যাবে। 999 অনলাইন কোর্সটা তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমাদের এখানে মক টেস্টের সিরিজ রয়েছে। ওকে, টেট টু আর্টসের জন্য সুপার 30 মক টেস্টের সিরিজ। এখানে কি টোটাল 30টা মক টেস্টের সেট পেয়ে যাবে। এই 30টা মক টেস্টের সেটের মধ্যে পার মক টেস্টের মধ্যে 150 করে কোশ্চেন থাকবে, যেভাবে টেট এক্সামে থাকে সেভাবে দেওয়ার চেষ্টা আমরা করেছি। তাছাড়া আনসার কি প্রোভাইড করা হবে এবং 30টা মক টেস্টের জন্য 30টা ওয়েমার শিটও প্রোভাইড করা হবে। তো যাদের এই মক টেস্টের সিরিজটা প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে এসে দেখে ভালো লাগলে তবেই তোমরা নিতে পারো। ওকে, আর কেউ যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, আমাদের এখানে প্রতিনিয়ত ফ্রি মক টেস্টও হয়ে থাকে। সেটা দিতে চাইলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, সেখানে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে। সেখানে তোমরা টপিক পেয়ে যাবে এবং অ্যাপের মাধ্যমে মক টেস্টগুলো প্রতিনিয়ত দিতে পারবে। ওকে, সো তোমাদের নোটসের প্রয়োজন হোক, তোমাদের ক্লাসেসের প্রয়োজন হোক, মক টেস্টের প্রয়োজন হোক, অনলাইন মক টেস্ট কিংবা অফলাইন মক টেস্ট, পেইড মক টেস্ট বা ফ্রি মক টেস্ট, যেটাই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। আমরা আরও চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসার জন্য। সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে এবং তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে থাকো।